করছো? ছাড়ো না, এই লোকে দেখতে পাবে তো। আর দেখলেই বা কি, আমার বিয়ে করা বউকে আমি আদর করছি। দেখুক লোকে। বিয়ের পর যেদিন সুজন আর রূপসা তাদের নতুন এক কামরার ফ্ল্যাটে পাকাপাকিভাবে চলে এসেছিল, সেদিন দরজা বন্ধ করেই ওকে কোলে তুলে অনেক আদর করেছিল সুজন। সেদিন রূপসা লক্ষ্য করেছিল সুজনের চোখ দুটো খুব সুন্দর। শুনতে পাচ্ছ? তুমি কি আমার সঙ্গে যেতে চাও? মুহূর্তের মধ্যে অতীত থেকে বর্তমানে আছড়ে পড়ল রূপসা। আজ তার এই অজানা পথে নামবার প্রথম দিন। তার সামনে এক দামি মার্সিডিজে একজন তার দিকে তাকিয়ে। কিছু মিনিট আগে বেশ কিছুটা দূরে একটা এলিট ক্লাবের কার্ড রুমে মিস্টার মিত্র হাতের তাসগুলোর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন। হঠাৎ কি মনে হলো, উনি গ্লাসের সব হুইস্কি এক নিমেষে শেষ করে ফোল্ড বলে হাতের তাসগুলো ছুঁড়ে মাকের মধ্যে ফেলে দিয়ে উঠে গেলেন। সোজা কালো রঙের মার্সিডিজ বেঞ্জ ক্লাস সি গাড়িতে উঠে মিস্টার মিত্র ড্রাইভারকে এসপ্ল্যানেডের দিকে যেতে বললেন। ড্রাইভার পলাশ জানে সাহেবকে এখন ডিস্টার্ব করা যাবে না, ওর মুড ভালো নেই। নেশা করলেই আদিত্যর মনে পড়ে সুচরিতার কথা। ব্যবসাটা যতদিন ছোট ছিল ভালো ছিল, যদিও সুচি মানে আদিত্যর প্রাক্তন স্ত্রী সুচরিতা কোনোদিনই তাকে শান্তিতে থাকতে দেয়নি। অতিরিক্ত লোভে লালায়িত সুচি তাকে সব সুখ শান্তি বিসর্জন দিয়ে শুধু টাকা আর ক্ষমতার পিছনে ছুটতে বাধ্য করেছিল। সাফল্য পেয়ে তিনি নিজেও সব মরিচিকার পিছনে ছুটেছেন। আর সেই যে একবার ছোটা শুরু করেছেন, এখন নিজের ঘর সংসার সব লাটে উঠে যাওয়ার পরেও সেসব থেকে যেন বেরোতে পারছেন না। স্যার, এসপ্ল্যানেড এসে গেছি। পলাশ জানে তার গাড়ি দেখলেই সুসজ্জিত মেয়েরা এগিয়ে এসে সব দেখাতে মরিয়া হয়ে ওঠে। আদিত্য বাইরে তাকালেন। আরে ওই মেয়েটা কি? ওরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি মিষ্টি দেখতে। দেখে তো প্রস্টিটিউট বলে মনে হয় না, বয়সটাও খুব কম। একবার কাছে গিয়ে কথা বলবো নাকি? ইতস্তত করলেন মিস্টার আদিত্য মিত্র। তারপর গাড়ি রূপসার সামনে থামল। তুমি তুমি আমার সঙ্গে যেতে চাও? শান্ত গলায় মিস্টার মিত্র রূপসাকে জিজ্ঞাসা করলেন। রূপসা মাথা নেড়ে সম্মতি জানালো। আমি কেন তোমাকে আমার সঙ্গে যেতে বলছি তুমি সেটা জানো তো? এইবার রূপসা মাথা নিচু করল। আদিত্য গাড়ির দরজাটা খুলে পিছনের আসনের অন্য পাশে সরে গেলেন। মন্ত্রমুগ্ধের মতো রূপসা গাড়িতে উঠে বসল। ড্রাইভার পলাশ গাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল। গাড়ি ছুটে চলল অদূরের এক 5 তারা হোটেলের উদ্দেশ্যে। আমাকে ক্ষমা করো সুজন, আমাকে ক্ষমা করো। আমার যার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। খাপছাড়া সব ভাবনার মধ্যেই রূপসা দেখল এক বিশালাকার হোটেলে তাদের বড় গাড়িটা ঢুকে গেল। পাশের ভদ্রলোক গাড়ি থেকে নামতে রূপসাও নেমে তাকে অনুসরণ করল। উনি নিশ্চয়ই খুব বড় কেউ, নইলে সবাই ওকে এত স্যালুট মারছে কেন? রিসেপশনে গিয়ে তিনি শুধু বললেন, আদিত্য মিত্র। কাউন্টারের ওপারে দাঁড়িয়ে থাকা ছিপছিপে চেহারার মেয়েটা একগাল হেসে তার হাতে কার্ড মতো কিছু একটা দিয়ে বলল, এনজয় ইয়োর স্টে স্যার। এই বলে মেয়েটা একবার রূপসার দিকে আর চোখে চেয়ে নিল। 5 তারা হোটেলের ভিতরে রূপসা কখনো আসেনি। চারিদিকের বৈভব দেখে ওর যেন ধাঁধা লেগে যাচ্ছে। মিস্টার মিত্র, মিস্টার মিত্র। ভদ্রলোককে দেখতে না পেয়ে ভয়ে রূপসার বুক কেঁপে উঠল। সে তো রুম নম্বরও জানে না, কাকে জিজ্ঞাসা করবে? এদিক ওদিক তাকাতে দেখল অদূরে লিফটের কাছে মিস্টার মিত্র দাঁড়িয়ে তার দিকেই কটমট করে চেয়ে আছেন। রূপসা জলদি পা চালিয়ে ওর দিকে এগোয়, কিন্তু সুমসৃণ মার্বেলে হাই হিল জুতোয় টাল সামলাতে না পেরে রূপসার পা গেল হড়কে। মিস্টার মিত্র ঝট করে তাকে ধরে ফেললেন। রূপসার জীবনে প্রথমবার
কোনো পুরুষের শক্ত হাত তাকে পতন থেকে রক্ষা করল। বাচ্চাদের মতো দৌড়চ্ছ কেন? এত আনন্দের কিছু হয়নি। মিস্টার মিত্র রীতিমতো ধমক দিলেন রূপসাকে। লজ্জায় ফর্সা মুখ লাল হয়ে গেল রূপসার। সে এরপর আর এদিক ওদিক না তাকিয়ে কেবলমাত্র মিস্টার মিত্রকেই অনুসরণ করতে লাগলো। লিফট থেকে বেরিয়ে তাদের রুমের সামনে এসে মিস্টার মিত্র হাতের কার্ডটা ছোঁয়াতেই কোনো চাবি ছাড়াই রুমের দরজাটা খুলে গেল। এই প্রথম কোনো পর পুরুষের সঙ্গে একা একটা ঘরে যাচ্ছে রূপসা। ভয় করছে লোকটা যদি কোনো ক্ষতি করে রূপসার।